আজ আপনারা শুনবেন লেখক শ্রী মৃন্ময় দেবনাথের কলমে বক্রাসুরের ছল। গল্প পাঠে রয়েছেন দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে বাপ্পাদিত্যদা, পায়েল, অর্ঘ্য, কুশল, শুভপ্রিয়, অর্ণব, সূর্য ও দেবদীপ। পোস্টার ডিজাইনে শুভপ্রিয়, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে অর্ণব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। তাহলে শুনতে থাকুন আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে। রাতের আধারে ঘনিয়ে এসেছে গোটা শান্তিপুর জুড়ে। দূর দিগন্তে চাঁদের আলোর আবছা আভাস দেখা দিচ্ছে। এমন সময় গ্রামের প্রান্তর বন থেকে গাছপালার আস্তরণ ভেদ করে উঠে আসতে দেখা যায় রাশি রাশি ধোঁয়ার কুণ্ডলী। একটু একটু করে ঘনীভূত হয়ে তা ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে, আর ক্রমেই ভারী করে তোলে রাতের বাতাস। বনের ঠিক পশ্চিম কোণ বরাবর দুটো অর্জুন গাছ যেখানে পাশাপাশি জড়সড় করে দাঁড়িয়ে আছে, তাদের পাতার ঘন আবরণ যেখানে মাথার ওপর একটি প্রাকৃতিক চাদোয়ার সৃষ্টি করেছে, তারই তলায় ধুনি জ্বালিয়ে বসেছে একটি লোক। তার আচার, অনুষ্ঠান, ব্যবহার আর কার্যকলাপ সবটাই কেমন যেন রহস্যময়। ধুনির পাশে চটের একটা মাদুরের ওপরে বসে রয়েছে লোকটা। পরনে ধুতি, গায়ে একটা উত্তরীয়, কানের কাছটায় কাঁচা পাকা চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি। লোকটা একটু যেন ভীত, বারবার সন্ত্রস্ত দুটি চোখে আশেপাশে চেয়ে নিচ্ছে লোকটা, কিন্তু জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে বলে মনে হয় না। লোকটার সামনে স্তরে স্তরে সাজানো কাঠকুটো, আর তার সেই মাদুরকে ঘিরে এক একটা মাটির সরায় সাজানো দ্বারকাকের পালক, বেড়ালের লোম, গোময়, আরও কত কি। সেইগুলো দেখে মনে সন্দেহের উদ্রেক হয়। এইসব বস্তু রাতের অন্ধকারে ব্যবহার করার উদ্দেশ্য আর যাই হোক, নিশ্চয়ই সৎ নয়, কিন্তু লোকটাকে দেখে সেরকম মনে হয় না। তার ভীত সন্ত্রস্ত ভাব, কাঁপা কাঁপা হস্ত সঞ্চলন, পোশাক সম্পূর্ণ অন্য কিছুর ইঙ্গিত দেয়। আচমকাই বনের এক প্রান্ত থেকে কর্কশ স্বরে একটা শিয়াল ডেকে ওঠে। লোকটা এতক্ষণে সামনে সাজানো জিনিসগুলোর দিকে নিবিষ্ট মনে তাকিয়েছিল। শব্দটা শুনেই লোকটা প্রায় চমকে ওঠে। তার নিশ্চল ভঙ্গি কেটে যায়, যেন সেই নির্দেশের জন্যই সে অপেক্ষা করছিল। কোচার খুঁট থেকে দুটো চকমকি পাথর বের করে লোকটা, সামনে সাজানো কাঠকুটোর দিকে হাত বাড়িয়ে দেয়। মুহূর্তের ব্যবধান, টপ করে জ্বলে ওঠে শুকনো লতাপাতা। কি এক নাম না জানা মন্ত্র অস্বাভাবিক ভঙ্গিতে মনে মনে পড়তে শুরু করে সে। মন্ত্রের এক একটি শ্লোক শেষ হওয়ার সাথে সাথেই সরায় সাজানো জিনিসগুলো একে একে আহুতি দিতে থাকে আগুনে। থেকে থেকেই বেড়ে চলে আগুনের লেনিহান শিখা। ক্রমে সব কটা সরা যখন খালি হয়ে যায়, তখন কোনো এক গুপ্ত গহ্বর থেকে লোকটা বের করে নিয়ে আসে একটা মরার খুলি। সেই খুলি পুরুষের কি মহিলার তা অনুমান করা যায় না। উল্টো করা সেই খুলির মধ্যে রয়েছে এক তরল পদার্থ। সেটার দিকে একবার চোখ বুলিয়ে লোকটা বেদি থেকে তুলে নেয় যজ্ঞের একটি জ্বলন্ত কাঠ। ক্ষিপ্ত হস্তে জ্বলন্ত সেই কাঠকে সে ডুবিয়ে দেয় তরলে। অস্পষ্ট একটা শব্দ করে নিভে যায় কাঠটা। তারপর সেই নিভে যাওয়ার দণ্ড দিয়ে তরলকে কিছুক্ষণ ঘাঁটিয়ে নেয়। এক টানে সেটা ছুঁড়ে ফেলে দেয়। অন্ধকারে কোথায় যেন মিলিয়ে যায় জিনিসটা। তারপর সেই তরলে হাত ডুবিয়ে ধীরে ধীরে লোকটা বের করে আনে একটা রক্ত বর্ণের সুতো। খুলি নিচে নামিয়ে রেখে সেই সুতো হাতে উঠে দাঁড়ায় সে। নিভে আসা যজ্ঞবেদী থেকে নির্গত হলদে একটা আবছা আলো ছেয়ে রয়েছে চারিদিকে। সেই আলোতে ভর করে এগিয়ে চলে। কিছু দূর হেঁটে সে এসে থামে একটা কৃষ্ণচূড়া গাছের সামনে। অন্ধকারে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে গাছটা। কিছুক্ষণ একদৃষ্টে সেই দিকে তাকিয়ে থাকে। মনে মনে একটা ডাল নির্বাচন করে নেয় লোকটা। তারপর এগিয়ে গিয়ে আবার একটা নিঃশব্দ অব্যক্ত মন্ত্রপাঠের সাথে সেই ডালে কোষে বেঁধে দেয় সুতোটা। জঙ্গলের দিক থেকে ভেসে আসা মিহি বাতাসে
সুতোটা মৃদু মৃদু কাঁপতে থাকে। জঙ্গলে শুকনো পাতার উপর খচখচ শব্দ তুলে নিজের আস্তানায় ফেরে সে। উত্তেজনায় তার হাত দুটো তখনও কাঁপছে। আসনে বসে পাতার আস্তরণ ভেদ করে আকাশের দিকে একবার তাকায় সে। গাছপালার আড়ালে কোথায় যেন ঢাকা পড়ে গেছে চাঁদ। স্থির হয়ে বসে থাকতে থাকতে তার চোখের তারায় একবার আগুনের শিখা জ্বলে ওঠে যেন। সে আগুন প্রতিশোধের, সে আগুন ক্ষোভের। শান্তিপুরের প্রায় মাঝামাঝি নবীন শ্যাকরার বাড়ি। বর্তমানে গঞ্জের বাজারে রূপোর কাজ করে বেশ 2 পয়সা করেছে সে। পূবের উঠোনে একটা নতুন ঘর তুলবে সে, তার জন্যই আজ মিস্ত্রি আসবে। সকালে উঠেই তার মনটা খুশি হয়ে যায়। আজ মাধব বাড়ুর যে তৈরি করতে দেওয়া নাক চাবিটা দেওয়ার কথা। সকাল সকাল কটা পয়সা হাতে পাওয়া যাবে। তার কাজের বাক্সটা হাতে নিয়ে সে মাধবের বাড়ির দিকে রওনা দেয়। মাধব এই অঞ্চলে নাম করা মহাজন, সেই সাথে আবার ব্রাহ্মণ, ফলে সবাই তাকে বেশ সমীহ করে চলে। তার মন জুগিয়ে না চলতে পারলে উপায় কি? দ্রুত পায়ে পথ হাঁটে সে, কিন্তু সে তখনও জানে না তার জন্য ঠিক কি অপেক্ষা করছে। বারুজ্জি মশাই বাড়ি আছেন? মাধবের বাড়ির ভেতরে ঢুকে উঠোনে দাঁড়িয়ে ডাকে নবীন। মাধব বাইরে বেরিয়ে আসে। নবীনের উপর একবার চোখ বুলিয়ে নেয়, জিজ্ঞাসু স্বরে বলে, নবীন, সকাল সকাল? ওই দিদি ঠাকুরানের নাক ছাবিটা এনেছিলাম। ও বাহ বাহ, তা বেশ। আয় আয়, ভেতরে আয়। সমস্ত হিসেব নিকেশ করে টাকা হাতে নবীন যখন রাস্তায় নামে, তখন সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে। পয়সাগুলো আরেকবার গুনে দেখে নবীন। না, একদম ঠিক আছে। মাধব লোকটা মহাজন হলেও কিপটে নয়, সবাইকে সবার প্রাপ্যটা দিতে জানে, আদর্শ ব্রাহ্মণ বটে। হঠাৎ রাস্তার মোড়ে পাঁচু চক্কর থেকে দেখা যায়। তাকে দেখেই মুখটা কুঁচকে যায় নবীনের। চকিতে টাকাগুলো পাঞ্জাবির পকেটে লুকিয়ে ফেলে সে। লোকটা তার দিকেই আসছে না, এ আরেক ধরনের ব্রাহ্মণ। ব্রাহ্মণ হওয়ার সব সুযোগ সুবিধা ভোগ করে পাঁচু। মুদির দোকানে বাকি রাখা থেকে শুরু করে গোয়ালার কাছে শের কয়েক দুধ নিয়ে সেটা অস্বীকার করা পর্যন্ত কি না করে এই লোকটা। এবার করতে গেল সকাল সকাল, বিড়বিড় করে নবীন। লোকটা কাছে এসে দাঁড়ায়। আজ আবার এর কি উদ্দেশ্য? সাথে টাকা আছে বেশ খানিকটা, দেখেই ফেললো নাকি? এখন ধার চেয়ে বসলেই হলো। না, লোকটা আজ আর ধার চায় না। নবীন, আমার বাড়ি চলো তো বাছা খানিকক্ষণের জন্য। আরে আমার গিন্নি একটা গলার হার গড়াবে বলেছে। নবীন অবাক চোখে তাকায়। বুড়ো আজ বলে কি? তাকে আমতা আমতা করতে দেখে পাঁচু চক্রবর্তী বোধ হয় কিছু একটা আঁচ করে। তারপর একটু হেসে বলে, কিছু বায়না দেব আজ, আর বাকিটা ওই জিনিস নেবার পর দেব, বুঝলে? একবারের জন্য ভাবে নবীন বাড়িতে চিন্তা করবে, বলে আসা হয়নি। কিন্তু এদিকে নতুন কাজের লোভ সংবরণ করাও তো তার পক্ষে কঠিন হয়ে পড়ে। পাঁচুর বাড়ির পথ ধরে এগোয় সে। অন্যদিকে নবীন বাড়ি ফিরতে দেরি দেখে নবীনের স্ত্রী অধীর হয়ে ওঠে। সেই কোন সকালে বেরিয়েছে মানুষটা, এখন বেলা প্রায় দ্বীপ্রহর হতে চলল, তবুও তার ফেরবার সময় হলো না। গরুগুলোকে এখনো মাঠে নিয়ে যাওয়া হলো না। সারাদিন কি জল খেয়েই কাটাবে গরুগুলো? হাতের কাজগুলো সারতে সারতে ভাবে নবীনের বউ। একবার উঠোনের দিকে তাকায়। নারকেল গাছের ছায়াটা অনেক দূর সামনে এগিয়ে এসেছে। সেটা দেখেই সময়ের অনুমান করে নেয় সে। না, আর দেরি করলে গরুগুলোর কপালে আজ কিচ্ছু জুটবে না। হারু, ও হারু। গলা চড়িয়ে ছেলেকে ডাকে নবীনের বউ। হারু নবীনের 14 বছরের ছেলে। বাড়ির পেছনেই সঙ্গীদের সাথে খেলা করছিল। মায়ের ডাকে উঠোনে এসে দাঁড়ায়। রৌদ্রে খেলা করে তার সুশ্রী মুখে বিন্দু বিন্দু ঘাম ফুটেছে। নবীনের বউ ছেলেকে বলে, যা না বাবা, রাস্তায় গিয়ে একটু দেখে আয় তো, তোর বাবা এখনো আসতেছে না কেন? সেই কোন সকালে বেরিয়েছে। মা আরও কি বলতে যাচ্ছিল,
সেগুলো সম্পূর্ণ না শুনেই এক ছুটে বাইরে বেরিয়ে যেতে চায় হারু, কিন্তু তার মা আবার পিছু ডাকে। হারু থমকে দাঁড়ায়, ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে নিয়ে বলে, থাক বাবা, তোর আর খুঁজতে গিয়ে কাজ নেই এই ভর দুপুরবেলা। কোনো কাজে হয়তো আটকে গেছেন, চলে আসবেন এখন। তুই এক কাজ কর তো বাবা, গরুগুলোরে মাঠে দিয়ে আয়। পারবি না? কেন পারবো না, খুব পারবো। এই তো সেই দিনই গেলাম বাবার সাথে। তাহলে নিয়ে যা না বাবা, গরুগুলোকে নিয়ে এই পাশের মাঠে বেঁধে রেখে আয়। আবার এক ছুটে গোয়ালে গিয়ে গরুর দড়ি হাতে নিয়ে বেরিয়ে আসে হারু। মায়ের কথা মতো গরুগুলোকে মাঠে বেঁধে রাখে সে, কিন্তু তখনই বাড়ি ফেরে না। মাঠের মধ্যে কেমন একটা রঙিন পাখি দেখা যায়। এরকম পাখি সে আগে কখনো দেখেনি। কেমন যেন কৌতূহল হয় তার। মাটি থেকে একটা শুকনো গাছের ডাল তুলে নেয় সে, তারপর পাখিটার পেছনে পেছনে দৌড়ে চলে। এই মাঠ থেকে ওই মাঠ, এই গাছ থেকে ওই গাছ করতে করতে পাখিটা গ্রামের উত্তরের জঙ্গলের দিকটায় এসে পড়ে। অন্য মনস্ক থাকায় কিছুই লক্ষ্য করেনি হারু। আনমনে জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে পড়েছে। একসময় ঘন জঙ্গলের ঝোপঝাড়ের আড়ালে পাখিটা কোথায় যেন হারিয়ে যায়। চারপাশে তাকাতে আর কোথাও খুঁজে পাওয়া যায় না সেই পাখিটাকে। হতাশভাবে বনের মধ্যে হেঁটে বেড়াতে থাকে। বনের ভেতরটা বেশ ঠান্ডা, সূর্যের আলো সবসময় এখানে এসে পৌঁছায় না। শুকনো পাতার ওপর পায়ের খচখচ শব্দ তুলে বেশ মজা পায় সে। একটা শিশুসুলভ আনন্দ পেয়ে বসে তাকে। লাফিয়ে বেড়াতে থাকে জঙ্গলের কোনায় কোনায়। আবছা শব্দটা বনের গাছে গাছে প্রতিধ্বনিত হতে থাকে। আচমকায় তার পেছন থেকে একটা মৃদু শব্দ আসে, কোনো পাখির ডাক বোধ হয়। একটু উত্তেজিত হয়ে পড়ে হারু। মিহি সুরেলা শব্দটা ঠিক কোন পাখির ডাক তা বুঝতে পারে না সে। শব্দের উৎস লক্ষ্য করে জঙ্গলের একটা বিশেষ দিকে এগিয়ে যায় সে। ডাকটা যেন আরো প্রকট হয়। একসময় বনের এক কোণের দিকে পৌঁছে যায় হারু। অদূরেই একটা কৃষ্ণচূড়া গাছ দেখা যায়। মনে হয় যেন শব্দটা ওই গাছের দিক থেকেই আসছে, কিন্তু কোথায়? সেই গাছে তো কোনো পাখি নেই। একটু অবাক হয় হারু ঠিকই, কিন্তু আশা ছাড়ে না। গুটি গুটি পায়ে এগিয়ে যায় গাছটার দিকে। প্রতিটা ডালে চোখ বোলায়, অথচ একটা পাখি তো দূরের কথা, কিছুই চোখে পড়ে না তার। শব্দটা কখন যেন থেমে গেছে। আবার হতাশ হয় হারু। একবার মনে হয় ফিরে যাবে, কিন্তু ফিরতে গিয়ে থেমে যায় সে। গাছটার গুড়ির কাছে ঝোপঝাড়ে কি একটা যেন পড়ে রয়েছে, সেটার দিকে একটু ঝুঁকে এগিয়ে যায় সে। লালচে একটা ফুল। এমন ফুল আগে কখনো দেখেনি হারু। মিহি একটা গন্ধ বেরোচ্ছে ফুলটার থেকে। কেমন যেন ঘোর লেগে যায় তার। কোথা থেকে শিরশিরে একটা বাতাস বয়ে আসে, সঙ্গে সঙ্গেই চাপা একটা শব্দ। হারু চকিতে মুখ তুলে তাকায়। একটু যেন খটকা লাগে তার। কিছু একটা অস্বাভাবিক রয়েছে যেন, কিন্তু সে ধরতে পারে না। ফুলের দিকে মুখ ফেরায় আবার। পরক্ষণেই আবার একটা চাপা শব্দ, এবার যেন খুব কাছ থেকে। অবাক চোখেই চারপাশে তাকাতে থাকে সে। মাথার উপর নজর যেতেই হঠাৎ তার মনে হয় আচমকা গাছের ডালপালা তার দৃষ্টির অগোচরে বেশ কিছুটা নিচে নেমে এসেছে। ভীষণ অস্বাভাবিক লাগছে তার। দূরে কোথায় যেন একটা পাখি বিশ্রী স্বরে ডেকে ওঠে। একটু একটু করে ভয় হয় তার। পালিয়ে যাওয়ার জন্য টেনে একটা দৌড় লাগাতে যাবে, এমন সময় ছাতার মতো ছড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছের ডালগুলো যেন হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। সাপের মতো কিলবিল করতে করতে তারা সরসর করে ভীষণ একটা শব্দ করে সেগুলো হঠাৎ মাটির দিকে নেমে আসে। কয়েক মুহূর্তের ব্যবধান শুধু। মাটিতে পড়ে গেঁথে যায় সেগুলো। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকে হারু। তার মুখে কথা ফোটে না। একটু সামনে নিয়ে এসে অনেক চেষ্টা করে ডালপালাগুলোকে সরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার, কিন্তু শরীরে সব শক্তি ব্যবহার করেও ডালপালাগুলোকে বিন্দু মাত্র নাড়াতে পারল না সে। সমস্তটাই যেন একটা লোহার খাঁচার মতো জাপটে ধরেছে তাকে। একরাশ কান্না দলা পাকিয়ে উঠে আসতে চাইল তার গলার কাছটায়। পর মুহূর্তে আরেকটা বিকট শব্দ তার কণ্টকিত করে তোলে। শিরদাঁড়ায় একটা শিহরণ তৈরি করে। চোখ তুলে ওপরে তাকাতেই দৃশ্যটা চোখে পড়ে তার। আর চোখে পড়তেই তার রক্ত হিম হয়ে আসে। পেটের ভিতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা ঠেকে। একটা ভয়ালো দর্শন বিকট মাকড়সার মতো প্রাণী গাছের ডাল বেয়ে নিচের দিকে নেমে আসছে। কুচকুচে কালো তার গায়ের রং।
ভয়ে আতঙ্কে শরীরের শেষ শক্তিটুকু একত্র করে চিৎকার করে সে, কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে একটা প্রশ্ন জাগে। তার চিৎকার কি আদেও এই অভেদ্য ডালপালার আবরণ ভেদ করে বাইরে বেরোতে পারবে? মাকড়সাটা একটু একটু করে তার দিকে এগিয়ে আসে। তার ওই কালো শরীরে একটা যেন উল্লাসের ভঙ্গি খেলা করে ওঠে। নবীন যখন বাড়ি ফেরে তখন বিকেল হয়। উঠোনে পা দিতেই গিন্নির চিন্তিত মুখটা তার চোখে পড়ে। কি হয়েছে জিজ্ঞেস করাতে গিন্নি বলে, হারু সেই যে সকালে গরু নিয়ে বেরিয়েছে, এখনো ফিরেনি। কথাটায় আমল দেয় না নবীন। ছেলে মানুষ, কোথাও খেলতে গেছে হয়তো, সন্ধ্যার পরে ঠিক ফিরে আসবে এই ভেবে সে হাত পা ধুয়ে দাওয়াতে গিয়ে বসে। রাত বাড়ে। ধীরে ধীরে দূর দিগন্তে চাঁদের আবছা আলো দেখা যায়, কিন্তু হারু তবুও বাড়ি ফেরে না। একটু একটু করে সন্দেহ দানা পাকাতে থাকে নবীনের মনে। কিন্তু যখন গ্রাম ক্রমে নিস্তব্ধ হয়ে আসে, খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন শয্যা আশ্রয় করতে যায়, তখন নবীনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর থাকতে না পেরে বাইরের রাস্তায় নেমে আসে সে। কিন্তু জনশূন্য রাস্তা তার চিন্তাকে শত গুণে বাড়িয়ে দেয়। একে একে সর্বত্র সন্ধান করে, যেখানে যেখানে হারু যেতে পারে সব জায়গায় খোঁজে, কোথাও বাদ দেয় না, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না। সবার ওই একই উত্তর, না, তারা হারুকে দেখেনি। দুশ্চিন্তায় উন্মাদ হয়ে ওঠে নবীন। উদ্ভ্রান্তের মতো পথে পথে ঘুরে বেড়াতে থাকে। তার এই রকম পরিস্থিতি দেখে গ্রামবাসী তাকে সান্ত্বনা দিতে বেরিয়ে আসে। তারা আশেপাশে ভিড় জমে যায়। ভিড়ের মধ্য থেকে গিরিশ মুচি বলে ওঠে সে নাকি হারুকে দুপুরবেলা বনের দিকে যেতে দেখেছে। অন্ধকারে চড়াচড়ে একটু যেন আলোর আভাস দেখতে পায় নবীন। সে ছোটে বনের দিকে, সঙ্গে গায়ের লোকজন। বড় বড় জোনাকির মতো মশাল জ্বলে ওঠে। সেই আলোয় বনের মধ্যে খোঁজাখুঁজি শুরু হয়। খুঁজতে খুঁজতে আচমকাই এক জায়গায় এসে থেমে যায় গিরিশ। মশালের হলদে আবছা আলোয় সামনে কিছু একটা দেখা যায়। মশালটা উঁচিয়ে ধরে সে। একটু একটু করে সেদিকে এগিয়ে যায়। কাছে পৌঁছে জিনিসটা ভালো করে দেখতেই একটা হিমেল শৈত যেন তার সারা শরীর জুড়ে বয়ে যায়। সামনে পড়ে রয়েছে হারুর ছোট নিথর দেহটা, মাথাটা পেছনের দিকে ঘোরানো। প্রবল শক্তিশালী কোনো জন্তু যেন প্রবল আক্রোশে তার মাথাটা মুচড়ে দিয়েছে। রক্তহীন ফ্যাকাশে শরীরটা মশালের আবছা আলোয় আরও ভয়ঙ্কর মনে হচ্ছে যেন। চাপা একটা গোঙানির মতো শব্দ বেরিয়ে আসে গিরিশের মুখ দিয়ে। লোকজন ছুটে যায় সেদিকে। নবীন হাউ হাউ করে কেঁদে মৃতদেহের সামনে আছড়ে পড়ে মূর্ছা যায়। সেই রাতের মধ্যেই মৃতদেহের সৎকার হয়। পুত্র শোকে আকুল নবীন সারা দিন রাত জলস্পর্শ করেনি। এই ঘটনা নিয়ে গ্রামে কয়েকদিন বেশ আলোচনা চলে। সমস্ত গ্রাম্য জটলা মজলিস থেকে নানাভাবে এই প্রসঙ্গে বারবার উত্থাপিত হয়ে আসে, কিন্তু শেষ পর্যন্ত সবাই আর কোনো কিছু না পেয়ে হিংস্র কোনো বনজন্তুকে এই ঘটনার জন্য দায়ী করে। কিন্তু গ্রামের লোকের এই ধারণা ভুল প্রমাণিত হয় আরও কয়েকদিন পর। মাঝের এই কটা দিন নিরুদ্রূপেই কেটে যায়, অথচ এরপর যে ঘটনা ঘটল তা গ্রামের মানুষকে বেশ ভাবিয়ে তুলল। তাদের মনের কোনো গোপন গহ্বরে লুকিয়ে থাকা কোনো এক গুপ্ত আশঙ্কা আবার মাথাচাড়া দিয়ে উঠল। দিনটা রবিবার। গ্রামের খেয়াঘাটে একটা ছোট নৌকো এসে ভেড়ে। নৌকো থেকে বাক্স হাতে নেমে আসতে দেখা যায় একজন মানুষকে। বয়স আন্দাজ 50-এর ওপর। ছিমছিমে চেহারা, পরনে ধুতি ও গায়ে একটা হাত কাটা ফতুয়া। মাথায় স্বল্প কাঁচা পাকা চুল, তাও এলোমেলো, দাড়ি কামানো। কোটরে ঢুকে যাওয়া ছোট ছোট চোখগুলোতে বুদ্ধির আভাস। নৌকো থেকে নেমে ঘাটের সিঁড়ির ধাপগুলো একে একে পার করে মাটিতে পা দিতেই একটা অস্বাভাবিকতার টের পায় লোকটা। কোথাও যেন একটা অমঙ্গলের ছাপ। এরকম প্রাণবন্ত একটা গ্রামে এই অমঙ্গলের আভাস থাকবে কেন?
ব্যাপারটা সে ঠিকঠাক বুঝতে পারে না। ঘাটের বাঁ দিকে পথ ধরে গ্রামের দিকে এগোতে শুরু করে সে। লোকটির নাম রতিকান্ত বাড়ুজ্যে, মাধব বাড়ুজ্যের পিস্তুত দাদা। রতিকান্ত ব্রাহ্মণ হলে কি হয়, সে গুপ্ত সাধনা করে। তন্ত্রের জটিল সব নাম না জানা বিদ্যে নিয়ে তার পড়াশুনো। লক্ষণ বিচার সেখানে একটা সাধারণ বিষয় মাত্র। এর ফলেই তো সে গ্রামে ঢোকা মাত্র একটা অজানা বিপদের আভাস পেয়েছে। কিন্তু কিসের বিপদ কে জানে। মাটির দিকে তাকিয়ে পথ চলছিল সে। হঠাৎ তার চোখে পড়ে পথের ধারে মাঠের দিকে আল পথ দিয়ে একটা লোক এদিকেই আসছে। লোকটার চোখে মুখে দুশ্চিন্তা। একবার সেদিকে তাকিয়েই চোখ ফিরিয়ে নেয় রতিকান্ত। আজকের পরিবেশ তার মোটেও সুবিধার লাগছে না। হাতের বাক্সটা একটু চেপে ধরে সে দ্রুত পায়ে মাধব বাড়ুজ্যের বাড়ির দিকে এগোতে থাকে। তাদের গ্রামে দিনু মণ্ডল মাধবের কাছ থেকে বেশ কটা টাকা ধার করেছিল একবার। সেই ধারের টাকাই দিনু যাদবের হাত দিয়ে পাঠিয়েছে, আর তা দিতেই তার এই গ্রামে আসা। বাক্সটা মাধবের বাড়ি পৌঁছে দিতে পারলেই তার কর্তব্য শেষ। তারপর যত শীঘ্র সম্ভব সে এই গ্রাম ছেড়ে চলে যাবে। ঠিক ভালো লাগছে না তার। একটু আগে দেখা লোকটা রতিকান্তকে পাশ কাটিয়ে এগিয়ে যায় বনের দিকে। মতি দলুই নাম লোকটার। গ্রামে মানুষের বাড়ির চাল ছেয়ে দেওয়া, গঞ্জের বাজারে মজুরি করা, এইসবই তার কাজ। আজ 4-5 দিন থেকে তার ছেলেটির খুব সর্দি, তার সাথে ভীষণ কাশি। কাশির দমকে ছোট্ট প্রাণটা যেন বেরিয়ে আসতে চায়। সে শুনেছে বাসক পাতার সাথে তুলসী আর মধু মিশিয়ে খাইয়ে দিলেই নাকি যত কঠিন কাশি হোক না কেন তা প্রশমিত হয়। আজ তারই খোঁজে বনের দিকে চলেছে সে। পেছনের রাস্তাটা দিয়ে বনের ভেতরে ঢোকে মতি। অন্তগামী সূর্যের রাঙা আলোয় আলোকিত চারিদিক। কিন্তু এর মধ্যেই বনের ভেতরে সন্ধ্যা নেমে আসে। কতক্ষণ ধরে খুঁজতে হবে কে জানে। কবিরাজ, বদ্যি, এমনকি গঞ্জের রবি ডাক্তারকে ডেকেও ছেলেটিকে দেখিয়েছে সে, কিন্তু তবুও রোগ কমা তো দূরের কথা, বরং বেড়েই চলেছে। মনে মনে শপথ করেছে সে আজ পাতা না নিয়ে বাড়ি ফিরবে না কোনো মতে। বাড়ি ফিরেই ছেলে সেই রোগাক্রান্ত মুখ আর সহ্য হয় না। বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। বেশিক্ষণ কিন্তু খুঁজতে হয় না তাকে। একটু ভেতরে ঢুকতেই সে দেখতে পায় পায়ে চলা সুড়িপথটি যেখানে আবচা হতে হতে শেষে মিলিয়ে গিয়েছে, সেই সঙ্গমস্থলে দাঁড়িয়ে রয়েছে একটা ছড়ানো বেলগাছ। সেই গাছের নিচে থোপায় থোপায় কি যেন একটা পাতার ঝোপ। বনের ভেতরে অন্ধকারে পাতাটাকে ঠিক চিনতে পারল না সে। আরেকটু ভালো করে দেখতে এগিয়ে গেল সে গাছটার দিকে। কাছ থেকে দেখে এবার বুঝতে পারল, হ্যাঁ, এটাই বাসক পাতা। ভালো ভালো দেখে একটা একটা করে পাতা ছিঁড়ে ছিঁড়ে বাঁ হাতে জড়ো করতে থাকে সে। কি মনে হতে একবার ওপরের দিকে তাকায় সে। পশ্চিম দিগন্তে লেগে থাকা শেষ সূর্যের আভাটুকু কিছু অংশ এখানে গাছের ডালপালা ভেদ করে অল্প অল্প দৃশ্যমান হচ্ছে। বেল গাছটা কাঁটা আর পাতায় ভর্তি, যদিও বেল নেই গাছে। বেল হওয়ার সময় এটা নয়, কিন্তু আশ্চর্য, গাছের একটা ডাল দৃষ্টি আকর্ষণ করছে মতির। হাতের নাগালের মধ্যেই রয়েছে ডালটা। ডালটায় না আছে পাতা, না আছে কাঁটা। মনে হয় ডালটা পচে গেছে, কিন্তু কিন্তু পচে যাওয়ার কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। শুষ্ক আবরণহীন ডালটায় বাঁধা রয়েছে একটা লাল সুতো। বাতাসে মৃদু মৃদু যেন দুলছে সেটা। আচমকাই একটা চাপা শব্দ কানে আসে তার। আবার ওপরের দিকে তাকায় সে। ডালগুলো অনেকটা নিচে নেমে এসেছে না? কে জানে। সে মাথা নামায়। পরক্ষণই আবার সেরকম একটা চাপা শব্দ। পরদিবসে রাখাল দাস গরু চড়াতে বনের পাশ দিয়ে যাচ্ছিল। রাস্তার ধারে কি যেন একটা পড়ে থাকতে দেখে সে। এগিয়ে যায় সেদিকে। তারপরে প্রাণ ফাটা একটা আর্তনাদ করে বন বাদার ভেঙে গ্রামে এসে হুমড়ি খেয়ে পড়ে।
মতির দেহ দাহ করা হচ্ছে। জ্বলতে থাকা কাঠের আড়ালে এখনো মতির ঘুরিয়ে দেওয়া মাথাটা যেন দেখা যাচ্ছে একটু একটু। রাশি রাশি কালো ধোয়া বাতাসে মিশে গ্রামের পরিবেশকে ভারী করে তুলছে যেন আরও। শ্মশান যাত্রীরা অদূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। আবারও একটা বীভৎস মৃত্যু। এবার কিন্তু কেউ এই ঘটনাকে কোনো জন্তুর কাজের তকমা দিল না, বরং সবার মনে যে জিনিসটা জমা হলো সেটা আর কিছু নয়, চাপা ভয়। পশ্চিম কোণে সূর্য হেলে পড়েছে। বাইরের রোয়াকে আরাম কেদারায় হেলান দিয়ে বসে রয়েছে মাধব বাড়ুজ্যে। তার মুখের অস্পষ্ট বলিরেখায় চিন্তার ছাপ। এমন সময় পাশের দরজা দিয়ে রতিকান্ত ঢুকে আসে। তাকে দেখে একটু হাসতে চেষ্টা করল মাধব, কিন্তু সেই হাসি কেমন যেন বেরং মনে হলো রতিকান্তর। মাধবের পাশে রাখা তক্তাপোষে বসে পড়ে সে জিজ্ঞেস করে, কি হয়েছে বলো তো মাধব, কি এত ভাবছো? মাধব মুখ তুলে তাকায় তার দিকে, একটু থেমে বলে, না কিছুই ভাবছি না, কিন্তু কিন্তু গ্রামে এসব কি শুরু হয়েছে বলো তো? হ্যাঁ, এই সেদিনই তো নবীন আমার বাড়িতে এসেছিল। গিন্নির কি একটা গয়না গড়াতে দিয়েছিলাম। সেদিনই এখান থেকে ফিরে গিয়ে দেখে ওর ছেলে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর জঙ্গলের ধারে মৃতদেহটা খুঁজে পায়। উফ, সে কি ভয়ানক! যে দেখেনি সে কোনো দিনও বিশ্বাস করবে না। কেউ যেন এক টানে মাথাটা ঘুরিয়ে দিয়েছে পেছন দিকে। আর আজ আবার শুনছি নাকি মতি দলুইয়ের দেহটাও একইভাবে জঙ্গলের ধারে পাওয়া গেছে। ওর মাথাটাও নাকি কেউ বীভৎসভাবে পেছন দিকে মুচড়ে দিয়েছে। ইস, ওই এক ছেলে ছিল লোকটার। মামরা ছেলেটা এখন কি করবে? বিড়বিড় করে আরো কত কি বলে যেতে থাকে মাধব। সব কথা ঠিক কানে যায় না রতিকান্ত। কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ে সে। মা মরা ছেলেটা, নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় তার। তাকে দেখলেই সবাই আক্ষেপের সুরে ওই একই কথা বলতো, মা মরা ছেলেটা। আচ্ছা, এইসব কি কোনো মানুষের কাজ? হ্যাঁ 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 আচমকা প্রশ্নে সম্বিত ফেরে রতিকান্তর। আচ্ছা, এত শক্তি কি কোনো মানুষের থাকতে পারে যে একেবারে একটা লোকের মাথা পেছন দিকে মুচড়ে দেবে? কোনো উত্তর দেয় না রতিকান্ত। চুপ করে মেঝের দিকে তাকিয়ে থাকে। দালানের কড়িকাঠে একটা পায়রার দম্পতি বাসা বেঁধেছে। তাদের ফিকে হয়ে আসা ডাকে বিকেলের পরিবেশটা কেমন যেন মায়াবীর মনে হচ্ছে। তার মনে ঠিক যে কী চলছে বোঝা যায় না। আকাশে স্তরে স্তরে মেঘ জমেছে। মেঘ থাকার ফলে আজকের সন্ধ্যাটা তাড়াতাড়ি নেমেছে যেন। কাঠের বোঝা কাঁধে করে দ্রুত পা চালায় কালু। গ্রামের পরিস্থিতি ভালো নয়। দুটো মানুষ মারা গেছে। কখন কি হয় কে জানে। সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকা মোটেও সুবিধার নয়। বনের পেছন দিকে রাস্তাটা ধরে সে। এদিক দিয়ে সময় কম লাগে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে সে। কাঠ কাটতে কাটতে কখন যে এত বেলা হয়েছে সে বুঝতে পারেনি। ভারী কাঠের বোঝা কাঁধে নিয়ে কি এত জোরে হাঁটা যায়? এইটুকুতেই ক্লান্ত হয়ে পড়ে কালু। বনের বাইরে চলেই এসেছে প্রায়। এইখানটা একটু জিরিয়ে নিয়ে তারপর বাড়ি যাওয়া যাবে, এই ভেবে কাঁধের বোঝাটা ধপ করে মাটিতে নামিয়ে রাখে সে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়তে থাকে। আজ বেজায় পরিশ্রম হয়েছে। হঠাৎই কোথায় একটা চাপা শব্দ শোনা যায়। চমকে ওঠে কালু। কোথায়? চারপাশে একবার চোখ বুলিয়ে নেয় সে। সবই তো ঠিকঠাক আছে। সে নিজেই হয়তো ভুল শুনেছে। আবার শব্দটা শোনা যায়, এবার খুব কাছ থেকে। চকিতে ওপরের দিকে তাকায় সে। আকাশ ইতিমধ্যে গাঢ়ভাবে মেঘাচ্ছন্ন হয়ে এসেছে। কিছু স্পষ্ট দেখা যায় না, তবুও কালু দেখে তার মাথার ওপরে শাখা বিস্তার করে দাঁড়িয়ে থাকা কদম গাছটার ডালে অন্ধকারের সাথে গা মিশিয়ে কিছু একটা যেন বসে রয়েছে। কি ওটা? অন্ধকারটা একটু কেমন যেন তুলে উঠলো না?
সাপের মতো হিস হিস শব্দ তুলে অন্ধকারটা যেন এগিয়ে আসে তার দিকে। আতঙ্কে বিহ্বল হয়ে যায় সে। কি করবে বুঝে ওঠার আগেই বিকট শব্দ করে গাছের ডালপালাগুলো নিচের দিকে নেমে আসে, আরো আরো। আরও একটা মৃত্যু। একইভাবে কেউ যেন টেনে হিচড়ে মুচড়ে ছিঁড়ে খেতে চাইছে লোকগুলোর মাথা। গ্রামবাসীর মনে এবার আতঙ্ক জাঁকিয়ে বসেছে। এ যে কোনো মানুষের কাজ নয় সেই ব্যাপারে নিশ্চিত হয় প্রত্যেকে। কোনো ভয়ানক অপদেবতার ছায়া পড়েছে শান্তিপুরে। সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দেয় সকলে। দরজায় আগল তুলে দিয়ে ঘরে জড়সড়ো হয়ে বসে থাকে প্রত্যেকে। কোনো এক অজানা কারণে তাদের মনে হয় রাত এখানে মৃত্যু, কিন্তু আদেও কি তাই? রাতে ঘরে লুকিয়ে থেকেও কোনো ফল হলো না। মৃত্যু শুধু রাতে নয়, স্পষ্ট দিবালোকেও মানুষকে টেনে নিয়ে যেতে লাগলো গহন কালো অন্ধকূপে। কালোর মৃত্যুর পর ভালোই মন্দই 2 দিন কাটল, কিন্তু তারপরের দিনই দুপুরবেলায় জঙ্গলে বাছুর খুঁজতে গিয়ে মারা পড়ল হরিশ। ক্রমে সবার মনে স্থির বিশ্বাস জন্মালো এই যে ওই জঙ্গলে কোনো অপশক্তি বাসা বেঁধেছে, আর জঙ্গলে যেই যাচ্ছে তাকেই টেনে নিচ্ছে। গ্রামবাসী জঙ্গলে যাওয়া বন্ধ করে দিল। দিনের বেলাতেও তারা বনের ধারের মাটি মাড়াতে ভয় পেতে লাগলো। ওদিক পানে গেল না কেউ। তারা ভাবলো এইভাবেই তারা মৃত্যুগুলোকে ঠেকিয়ে রাখতে পারবে, কিন্তু তারা তখনও জানে না যে জঙ্গল শুধু জঙ্গলে থাকে না। অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে একসময় সহ্য করতে না পেরে উঠে পড়ে রমেশ। ভয় যে তার হচ্ছে না তা নয়, কিন্তু অনেকক্ষণ সহ্য করার পর শেষ রাতের প্রায় অসহ্য হয়ে উঠেছে চাপটা। আর থাকতে না পেরে গাড়ু হাতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সে। তার বাড়ির পেছনেই বাঁশঝাড়। লণ্ঠনটা দাওয়ায় রেখে একরকম দৌড়েই সে ওখানে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর কাজ সেরে বাঁশঝাড়ের বাইরে বেরিয়ে আসে। মনটা অনেকটাই হালকা লাগছে তার। শিরশিরে একটা হাওয়া বইছে যেন। হঠাৎই একটা শব্দে তার মুখের রং মিলিয়ে যায়। হিস হিসে একটা শব্দ ঠিক তার পেছন দিকে। দম বন্ধ করা একটা ভয় তাকে নাড়া দিয়ে যায়। মনে পড়ে যায় গ্রামের পরপর মৃত্যুগুলোর কথা। শব্দটা আরও বাড়ে। স্থানুর মতো দাঁড়িয়ে থাকে রমেশ। পা দুটো লোহার মতো ভারী হয়ে উঠেছে যেন। আচমকাই কাঁধের কাছটায় উষ্ণ একটা অনুভূতি হয়। প্রচণ্ড ভয়ে পেটের ভেতরটা ফাঁকা হয়ে আসে তার। কোনো রকমে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতেই সে আঁতকে ওঠে। বাঁশের ডালগুলোর মধ্যে যেন প্রাণের সঞ্চার হয়েছে। কিলবিলে সাপের মতো এদিক ওদিক নড়াচড়া করছে সেগুলো, কিন্তু নিজের চোখে বিশ্বাস করতে পারছে না রমেশ। বড় মুহূর্তেই মনে হয় একটা গাছের ডালে এক রাশ অন্ধকার যেন জমাট বেঁধে রয়েছে। অন্ধকারটা নড়ছে যেন। ডালটা তার দিকে এগিয়ে আসছে। পা জোড়া অসম্ভব ভারী হয়ে উঠেছে তার। আর পালাতে পারবে না সে। আর না, গাছটা মৃদু মন্দ গতিতে তার দিকে এগিয়ে আসে। রমেশ পাংশু মুখে নিজের মৃত্যুকে তার দিকে এগিয়ে আসতে দেখে। রতিকান্ত মাধবের বাড়ি ছেড়ে যায় না, বা বলা ভালো তাকে যেতে দেয় না মাধব। গ্রামের এই ভীষণ বিপদের দিনে একা এত বড় বাড়িতে পরিবার নিয়ে থাকতে ভয় পাচ্ছে সে। অন্তত বাড়িতে আরেকজন পুরুষ মানুষ থাকলে মনে একটু সাহস পাবে। রতিকান্ত আপত্তি করে না। ঘটনাগুলোর মধ্যে কোথাও যেন একটা মিল পাচ্ছে সে। কিছু একটা বারবার তার মনে পড়তে গিয়েও মনে পড়ছে না তার। এদিকে একের পর এক লোক মৃত্যু মুখে ঢলে পড়ছে। অনেকে তো এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য অধীর হয়ে উঠেছে। মৃত্যু এখন শুধু গ্রামের ওই উত্তরের জঙ্গলে নয়, সবার বাড়ি বাড়ি হানা দিতে শুরু করেছে। কিছু একটা করতে হবে তাকে। গ্রামে ঢোকার সেই প্রথম দিনই যে বিপদের আভাস সে পেয়েছিল, তা যে কোনোদিন এইভাবে আত্মপ্রকাশ করবে তা ভাবতে পারেনি রতিকান্ত। সমস্ত গ্রামটা যেন কোনো এক ডাকিনী কুহকে আবৃত হয়ে রয়েছে।
প্রাণের স্পন্দন লুপ্ত প্রায়। গ্রামবাসী সদা আতঙ্কে কণ্টকিত। এর একটা বিহিত করতেই হবে তাকে। সকাল হয়, কিন্তু সকালের সেই সুন্দর রূপটা কোথাও যেন হারিয়ে গেছে। পাখিরা আর ডাকে না, সূর্যও যেন আগের মতো কিরণ দেয় না। বাইরে রোয়াকে এসে বসে রতিকান্ত। কড়িকাঠের পায়রাগুলো আজ নিশ্চুপ। তবে কি আরও একটা বিপদ অপেক্ষা করছে এই গ্রামের জন্য? মনে মনে সূত্রগুলো মেলানোর চেষ্টা করতে থাকে সে। এতদিন মানুষ ওই বনের মধ্যে গেলে তবে মরত, এখন মৃত্যু এসে বাড়িতে হানা দেয়। এমন চলতে থাকলে তো মানুষের ঘরের বাইরে বেরোনোই দায় হয়ে পড়বে। চিন্তায় ভুরু কুঁচকে আসে তার। শূন্য দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে থাকে। মাধবের বাড়ির ঠিক সামনের দিকে একটা পেয়ারা গাছ। গাছের নিচে একটা কুকুর লেজ গুটিয়ে শুয়ে আছে। কেমন যেন অসহায়ভাবে কুকুরটা কেউ কেউ শব্দ করছে। ইঙ্গিতটা মোটেও ভালো লাগছে না রতিকান্তর। হঠাৎই সে নজর করে গাছের পাতাগুলোর দিকে। সঙ্গে সঙ্গে সেই সন্দেহ তার মনে আরও বদ্ধমূল হয়। গাছের একটা ডালে একটা লাল সুতো বাঁধা। এমনিতে লক্ষ্য করা যায় না, খুব ছোট সুতোটা, কিন্তু ধূসর আকাশের প্রেক্ষাপটে কেমন যেন সুতোটা দৃষ্টি কাড়ে তার। আরও আশ্চর্যের বিষয় এই যে গাছের যে ডালে সুতোটা বাঁধা, সেই ডালটা অস্বাভাবিকভাবে পচে গেছে। যদিও তাতে পচে যাওয়ার কোনো লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু তবুও ডালটা শুষ্কতার শেষ সীমায় এসে পৌঁছেছে। কেমন যেন খটকা লাগে তার। মনের মধ্যে কী যেন একটা হচ্ছে, কিছু একটা সে বুঝতে পারছে ঠিকই, কিন্তু স্পষ্ট নয়। কেমন যেন ধোয়া ধোয়া। কয়েক মুহূর্তের ব্যবধান, তারপরে বিদ্যুৎ চমকের মতো কিছু একটা মনে পড়ে যায় রতিকান্তর। চোখের সামনে মলিন হয়ে যাওয়া বইয়ের পৃষ্ঠায় দেখা একটা ছবি ভেসে ওঠে। সেবার একটা কাপালিকের কাছে সে একটা বইতে হুবহু এরকমই একটা কিছু দেখেছিল। এই জন্যই তো সমস্ত ব্যাপারটা তার কাছে এত চেনা ঠিক ছিল। এবার একটু আশার রেখা যেন দেখতে পায় সে। একবারের জন্য তার মনে হয় যে এই গ্রামকে কোনোভাবে এই ভয়ঙ্কর মৃত্যুলীলার হাত থেকে বাঁচাতে পারলেও পারতে পারে। মনে মনে হিসেব করে নেয় সে, হ্যাঁ, আজ রাতেই। তার অনুমান যদি ঠিক হয় তবে আজ রাতই সেই রাত। এখন শুধু রাত নামার অপেক্ষা। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে রতিকান্তর। রাত নামে, সেই বিভীষিকাময় ভয়ঙ্কর রাত, যার জন্য সে প্রতীক্ষা করছিল প্রতিটা মুহূর্ত ধরে। গাছের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে লোকটা। কোন লোকটা বলুন তো? গল্পের শুরুতে যার কথা বলেছিলাম, মনে আছে? যাই হোক, মৃদু মন্থর পায়ে লোকটা এসে বসে ওই দুই অর্জুন গাছের মাঝামাঝি জায়গায়, যেখানে বসে সে এই সাধনা শুরু করেছিল। সামনে আবার কাঠকুটো সাজানো, পাশেই ধুনি জ্বলছে। এখন তার ভয় ডর অনেকটাই কমে এসেছে। প্রথম দিনের মতো ওই এক ভয়ানক অজানাকে জানতে চাওয়ার স্বভাবজাত আতঙ্ক, ওই চাপ বাধা বিপদের আশঙ্কা এখন যেন আর নেই তার। তার মনে হচ্ছে যেন দুনিয়ার সব থেকে কুটিল শক্তিকে হস্তগত করতে সক্ষম হয়েছে সে। আর কি চাই? এই দিয়েই তো সে তার প্রতিশোধ সম্পূর্ণ করবে। একটু হাসে লোকটা। তার আড়ষ্ট জিভে কেমন যেন একটা শব্দ হয়। রাতের বন্য পরিবেশে সেই শব্দ কেমন যেন অস্বাভাবিক লাগে। আজ শেষ সাধনা। আজকে সাধনা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারলেই আবার সেই আড়ষ্ট হাসিটা হাসে সে। একে একে সমস্ত কিছু সামনে সাজিয়ে ফেলে। রাতের খাওয়া সেরে মাধবের বাড়ির সবাই যখন দরজায় খিল এঁটে শুয়ে পড়েছে, তখন নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে রতিকান্ত। বাইরে গভীর নিস্তব্ধতা। গোটা শান্তিপুরে এখন নিদ্রায় শান্ত। এমনিতেই গ্রামগঞ্জে মানুষ তাড়াতাড়ি শুয়ে পড়ে, এখন তার উপর আবার এই অজানা ভয়। রাস্তায় মানুষ তো দূরের কথা, কুকুর পর্যন্ত নেই। সবই সুপ্ত এক গাঢ় ভয়াবহ তন্দ্রায়। বনের দিকে এগিয়ে যায় রতিকান্ত। সে জানে কি হতে চলেছে। তার অনুমান যে অভ্রান্ত তা সে বনের মধ্যে প্রবেশ করলেই বুঝতে পারবে। আরও জোরে পা চালায় সে।
রাতের নৈশব্দে তার পদধ্বনি যেন প্রতিধ্বনিত হতে থাকে শান্তিপুরের বাতাসে। বনের সামনে এসে একবারের জন্য থামে রতিকান্ত। কালো অন্ধকার ছেয়ে রয়েছে গোটা বনটাকে। একটা জোনাকিও জ্বলছে না আজ। কিছু একটা ভেবে নেয় সে, তারপর আরও এগিয়ে যায়। তার মনে আবার ওই অমঙ্গলের ঘণ্টা বেজে ওঠে। হাঁটতে হাঁটতে বনের আরও গভীরে ঢুকতে থাকে সে। তার বারবার মনে হয় এই সমস্ত রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে এই বনেরই কোনো না কোনো জায়গায়। ঘুটঘুটে অন্ধকার চারপাশে। 2 হাত দূরের জিনিস ভালো করে দেখা যায় না। সামনে যেন এক অজানা মূর্তিমান বিভীষিকা নিজ রূপ ধারণ করে শিকারের প্রতীক্ষায় প্রহর গুনছে। আরও ভেতরে এগোতে থাকে রতিকান্ত। গ্রামের মানুষের স্বাভাবিক বিচরণস্থল সে পার করে এসেছে। এখানে প্রাণের স্পন্দন নেই, এখানে শুধুই মৃত্যু। বনের গহীন অন্ধকারে সে খুঁজে চলে এক অজানা রহস্যের সমাধান, সমস্ত গ্রামবাসীদের রক্ষা করার উপাদান। আকাশের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। প্রকৃতিও যেন বিপদের কালো ছায়ায় ঢেকে দিতে চাইছে শান্তিপুর গ্রামকে। এবার বনের প্রায় মাঝামাঝি জায়গায় এসে পড়ে সে। অন্ধকারের চোখ অনেকটা সয়ে গেছে। রাতে বনের একটা নিজস্ব শব্দ আছে, কিন্তু আজকের পরিবেশ একটু বেশি নিস্তব্ধ না? সন্দেহ আর একটু গাঢ় হয় তার। আচমকা একটা গন্ধ নাকে এসে ধাক্কা মারে তার। গন্ধটা জঙ্গলের এই পরিবেশের সাথে ঠিক যেন খাপ খায় না, কেমন যেন বেমানান। কোথা থেকে আসছে গন্ধটা? চারপাশে একবার চোখ বোলায় সে। সামনেই অন্ধকারে গা মিশিয়ে 2টো গাছ পাশাপাশি জড়ো-সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। কি গাছ? আধারে ঠিক বোঝা যায় না। ধীর পায়ে সে এগিয়ে চলে গাছগুলোর দিকে। সামনে আসতে বুঝল গাছ দুটো অর্জুন। প্রবল বিক্রমে আকাশের দিকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। গন্ধটা আরও বেড়ে উঠেছে না? গাছ দুটোর নিচের ঘন ঝোপঝাড় এক অভেদ্য আস্তরণ তৈরি করেছে। এদিকে লোকজন খুব একটা আসে না। অন্ধকারে দৃষ্টি চলে না ঠিকঠাক। কীরকম এক প্রকার কৌতূহল হয় তার। কি মনে হতে জঙ্গল ঠেলে একটু ভেতরের দিকে এগিয়ে যায়। কোথা থেকে মৃদু হলদে একটা আলোর আভা এসে পড়ছে জায়গাটায়। জঙ্গল এখানে আর একটু ঘন হয়ে তারপর পাতলা হয়ে এসেছে। রতিকান্তর মনে হয় আলোর আভাটা সেই দিক থেকেই আসছে যেন। ঝোপঝাড় ডিঙিয়ে সে সেদিকে যায়। এখানে ঝোপঝাড় পাতলা, আলোর রেখাটা আরেকটু যেন স্পষ্ট হয়েছে বলে মনে হলো না। আর কয়েক পা এগোতেই ঝোপঝাড় ছাড়িয়ে একটা খোলা সমতল ফাঁকা মতো জায়গায় এসে ঢোকে সে। আর ঢুকতেই সেখানে থমকে দাঁড়িয়ে যায়। ক্ষণিকের জন্য একটা শীতল শিহরণ তার শির দ্বারা বেয়ে নিচে নেমে যায়। কয়েক পা পিছিয়ে আসে সে। কয়েক মুহূর্ত সময় লাগে, আর তারপরে সবটা পরিষ্কার হয়ে যায় তার কাছে। বনের মাঝে এরকম ফাঁকা যে জায়গা আছে তা বোধহয় গ্রামবাসীরাও জানে না। ওই অন্ধকারে গা মিশিয়ে বসে রয়েছে একটা লোক। তার সামনে জ্বালানো রয়েছে সম্ভবত একটা ধুনি, আর সেই আভাতেই আলোকিত হয়ে রয়েছে গাছ দুটোর মাঝের সমতল ভূমিটা। লোকটার সামনে স্তরে স্তরে সাজানো রয়েছে মাটির সরায় কী সব জিনিসপত্র, আর তা থেকেই এই বিভৎস ভোটকা গন্ধটা আসছে। সংকেত বুঝে নিতে বেশি সময় লাগে না রতিকান্তর। জীবনে এর আগে দেখা সেই ভয়ঙ্কর কার্যকলাপগুলোর কাছে এসব নিছকই ক্ষুদ্র, কিন্তু একটা খটকা লাগে তার। না, সেটাকে ঠিক আমল দেয় না সে। বুকে অদম্য সাহস সঞ্চয় করে মৃদু পদক্ষেপে পেছনে ফিরে বসে থাকা লোকটার দিকে গুটি গুটি পায়ে এগোতে থাকে সে। এবার জায়গাটা ভালো করে দৃষ্টি চালিয়ে নেয় সে। গাছের আচ্ছাদনের মাঝে গোল মতো একটা খোলা জায়গা। এই জায়গাটায় গাছপালা নেই। পরম স্নেহে প্রকৃতি সবুজ ঘাসের গালিচা বিছিয়ে দিয়েছে যেন এখানে। আর এর ওপরেই বসে রয়েছে লোকটা। তার ওই অশুভ কাজের প্রস্তুতি আরম্ভ করছে। মাথায় দপ করে আগুন জ্বলে ওঠে রতিকান্তর। এমন প্রাণবন্ত একটা গ্রামকে নষ্ট করতে উদ্যত হওয়া পামরকে যথাযথ শাস্তি দিতেই হবে। নিঃশব্দে লোকটার পেছনে গিয়ে দাঁড়ায় সে। লোকটার কর্মকাণ্ডে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটে না, হয়তো টের পায় না। সে যেমনভাবে বসেছিল ঠিক তেমনভাবেই বসে রইল। রতিকান্তর উপস্থিতি কি সে টের পায়নি? কিংবা হয়তো পেয়েছে?
নাকি তার মনে অন্য কোনো অভিসন্ধি কাজ করছে? হতেও পারে। একটু কাছে পৌঁছে রতিকান্ত দেখে ইতিমধ্যে লোকটা কোথা থেকে একটা মরার খুলি বের করে এনেছে। এর পরের পদক্ষেপ সে জানে। লোকটা এরপর যখনই হাতের চকমকি পাথরগুলো ঠুকে কাঠে আগুন ধরাতে যাবে, সেই সময় গায়ের সর্বশক্তিতে লোকটার ঘাড়ে একটা ভীষণ লাথি কষায় রতিকান্ত। লোকটা হুড়মুড়িয়ে সাজানো কাঠগুলোর ওপর গিয়ে পড়ে। সরায় সাজানো জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। এরকম আকস্মিক আঘাতে লোকটা প্রথমটা হকচকিয়ে গিয়েছিল। একটু পর নিজেকে সামলে নিয়ে লোকটা পেছনে ফিরে উঠে বসে। রতিকান্তকে দেখে বোধহয় ভয়ে থমকে যায় প্রথমে। আড়ষ্ট জিভে কেমন একটা শব্দ করে। রতিকান্তর মাথায় তখন রক্ত চড়ে গেছে। রেগে গেলে তার মাথা ঠিক থাকে না। রাগে হুঙ্কার করে ওঠে সে। কে তুই? গ্রামের ওই নিরীহ মানুষগুলোকে একে একে মেরে চলেছিস, তোর উদ্দেশ্য কি বল? তার তীব্র বজ্রগম্ভীর স্বরে জঙ্গলের শান্ত পরিবেশ গমগম করে ওঠে। লোকটা ভয়ে আরো সংকুচিত হয়ে যায়। মুখে আবার কেমন একটা শব্দ করে। তাকে চুপ থাকতে দেখে রতিকান্তর রাগ আরো বেড়ে যায়। কে তুই বল? লোকটার মুখে পরপর কয়েকটা অভিব্যক্তি খেলে যায়। হাত নেড়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু কথা বলে না। সেই আড়ষ্ট শব্দটা আবার বেরিয়ে আসে লোকটার মুখ থেকে। রতিকান্ত লোকটার দিকে আরো এগিয়ে যায়। তার ওই রণমূর্তি দেখে লোকটা তটস্থ হয়ে ওঠে। একটু একটু করে পিছনে হাঁটতে থাকে সে। একসময় উঠে জঙ্গলের ভেতরে দৌড় লাগায়। বনের গভীর থেকে মধ্যরাত্রির নির্দেশ জ্ঞাপন করেই একটা শিয়াল যেন বিকট স্বরে ডেকে ওঠে। অন্ধকারে প্রবল বেগে বন বাদার ভেঙে ছুটতে লাগলো লোকটা। তার পেছনে ক্রোধে উন্মত্ত রতিকান্ত। বনের প্রতিটা গাছের গায়ে তাদের পায়ের আওয়াজ ধ্বনিত হতে লাগলো। কতটুকু ছুটলো তার হিসেব নেই। একটা জায়গায় এসে রতিকান্তর চোখের সামনে থেকে আচমকায় লোকটা যেন হারিয়ে যায়। এতক্ষণে অন্ধকারে তার আবছা প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। সেটাকে অনুসরণ করেই ছুটছিল সে। অথচ এবার যেন বেমালুম উবে গেল লোকটা। থমকে দাঁড়ায় সে। উদ্ভ্রান্তের মতো চারিদিকে লোকটাকে খুঁজতে থাকে, কিন্তু বিশাল বিশাল গাছ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। দৃষ্টির সম্মুখে যেন রুখে দাঁড়াচ্ছে সেগুলো। চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে হাঁপায় রতিকান্ত। রাগে লম্বা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছুটা সময় এইভাবেই কেটে যায়। এমন সময় হঠাৎই একটা আবছা শব্দ কানে আসে তার। মুহূর্তে তার কান দুটো সজাগ হয়ে ওঠে। শব্দটাকে চিনতে পারে সে। সেই আড়ষ্ট শব্দটা। মৃদু পদক্ষেপে শব্দের উৎস লক্ষ্য করে এগোয়। একটা গাছের সামনে এসে দাঁড়ায়। এখান থেকে শব্দটা আসছে এখন। অন্ধকার জমাট বেঁধে রয়েছে জায়গাটায়। লোকটা হয়তো এই জায়গায় আড়ালেই ঘাপটি মেরে বসে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকটু নিশ্চিত হওয়ার চেষ্টা করে রতিকান্ত। ফতুয়ার পকেটে হাত চালিয়ে কিছু একটা বের করে আনে সে। চোখের সামনে জিনিসটাকে এনে একবার মাত্র দেখে নিয়েই তারপরেই একটা খস করে শব্দ হয়। মুহূর্তের ব্যবধান। সঙ্গে সঙ্গেই একটা আগুনের ফুলকি জ্বলে উঠেই আবার নিভে যায়। সেই আলোয় গাছের নিচে বসে থাকা লোকটাকে নিমিষের জন্য দেখা যায়। অট্টহাস্য করে ওঠে রতিকান্ত। লোকটার কি প্রতিক্রিয়া হলো তা আবু ছায়ার মধ্যে ভালো বোঝা যায় না, কিন্তু সঙ্গে সঙ্গেই চাপা একটা শব্দ হয় কোথাও। পাতায় মচমচ শব্দ ওঠে। লোকটা বোধহয় উঠে দাঁড়িয়েছে। কয়েক পা পিছিয়ে নিজেকে প্রস্তুত করে নেয় রতিকান্ত। পরের মুহূর্তে ভীষণ একটা শব্দ করে গাছের ডালগুলো নিচে নেমে আসে। একটা একটা ডাল ধীরে ধীরে এগিয়ে এসে নাক পাশে আবদ্ধ করে নেয় লোকটাকে। মাটিতে গেঁথে যায় সেগুলো। লোকটা উঠে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত পায় না। নিজের বানানো জালে নিজেই আবদ্ধ হয়ে যায় সে। আড়ষ্ট জীবে আবার সেই রকম শব্দ করে। রতিকান্তকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে লোকটা। রতিকান্ত একরকম আকস্মিক ব্যাপারে একটু থতমত খেয়ে গেছিল। তবে সঙ্গে সঙ্গেই তার মুখে হাসি ফুটে ওঠে। তৃপ্তির হাসি, গ্রামকে বাঁচানোর হাসি, গ্রামের নিরীহ মানুষগুলোর প্রাণ রক্ষার হাসি। অতি নিম্নমার্গের সাধকরাও জানে কোনো অপশক্তি তাকে জাগিয়ে তোলা ব্যক্তির মৃত্যুর পর স্থায়ী হয় না। আর কিছু বুঝতে চায় না সে। মুখ ফিরিয়ে নিয়ে জঙ্গলের বাইরের পথ ধরে। লোকটা তখনও শব্দ করে চলছে। পরদিন সকালে মাধবের বাড়ির রোয়াকে মুখোমুখি বসে রতিকান্ত আর মাধব। রতিকান্তর মুখে একটু হাসি।
কড়িকাঠের পায়রাগুলো বাকুম বাকুম শব্দ তুলে গান ধরেছে। গ্রাম জুড়ে হই হই। আজ আবার একটা মৃতদেহ উদ্ধার হয়েছে বনের প্রান্ত থেকে। যথারীতি পোড়ানোর আগে মৃতদেহটাকে গ্রামের মাঝের বটগাছের নিচে নিয়ে আসা হয়েছিল আজও। মাথাটা পেছনের দিকে মোচড়ানো। অনেকেই লোকটাকে চিনতে পারেনি, অথচ যাদের স্মৃতির বিন্দুমাত্র প্রখরতা আছে তারা লোকটাকে চিনেছে। মাধব বাড়ুজ্যেও তাদের মধ্যেই একজন। কিন্তু সে লোকটাকে তো অনেক দিন গ্রামে দেখা যায়নি। সে হঠাৎ কিছুই বুঝতে পারছে না সে। আবার রতিকান্ত এদিকে হাসছে। অবাক লাগে মাধবের। আরে তুমি হাসছো? কথাটা শুনে হাসিটা আরও চওড়া হয় রতিকান্তর। গ্রামের সব বিপদ কেটে গেছে, ওটাই শেষ মৃত্যু ছিল, আর কেউ মরবে না। মানে ওই লোকটার মারা যাওয়ার সাথে বিপদ শেষ হওয়ার কি সম্পর্ক? আছে আছে, সম্পর্ক আছে। ওই লোকটাই তো ওই সব শুরু করেছিল। বেশ অবাক হয় মাধব। ওই লোকটা এইসব শুরু করেছিল? তা কি করে সম্ভব? কি বলছো কি তুমি? ওই লোকটা এসব করছিল? আরে না না, তোমার কোনো ভুল হচ্ছে। ওই লোকটা এসব কি করে করবে? ভুরু কুচকে যায় মাধবের। মানে তুমি চিনতে নাকি লোকটাকে? এবার অবাক হওয়ার পালা রতিকান্তর। আরে ওই লোকটা তো সেই বোবা ভিকিরি। বিস্ময়ের চোখ বড় বড় হয়ে আসে রতিকান্তর। বোবা? এবার একটু একটু করে বুঝতে পারছে সে। কাল রাতে উত্তেজনার মধ্যে ব্যাপারটা ঠিক লক্ষ্য করেনি। তাই তো কাল ওই হুড়োহুড়ির মাঝে লোকটা একটা কথাও বলেনি, শুধু কেমন একটা শব্দ করছিল। মাধব বলে, এই লোকটাই, হ্যাঁ এই লোকটাই আজ থেকে ঠিক 6-7 মাস আগে আমাদের গ্রামে আসে। লোকটা আবার বোবা, একটু পাগলাটে কুচিরও ছিল হয়তো। গ্রামের সবার বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করত। সে ঠিক আছে, কিন্তু আমি অনেকবার লোকজনের মুখে শুনেছি মাঝে মাঝেই নাকি লোকটা গ্রামবাসীর বাড়ির ভেতরে গিয়ে ঢুকত। কী উদ্দেশ্য ছিল বলা যায় না। তেমনই একদিন, সেদিন আবার আমার মেজাজ ভালো নেই। সকাল সকাল বিশু মণ্ডলের সাথে সুদ কষা নিয়ে বেশ ঝগড়া হয়ে গেছে। তো যাই হোক, লোকটা এলো, এসেই আমার স্ত্রীর কাছে খেতে চাইলো। আমার স্ত্রী আবার এইসব বিষয়ে খুবই দয়া পড়ায়, বলার সাথে সাথেই ভাত বেড়ে এনে দিল লোকটাকে। তখন সকাল 8টা কি 9টা হবে, রান্না তখনও শেষ হয়নি। খাদ্য সামগ্রী দেখে খেপে গিয়ে গড় গড় করে উঠল সে। একটানে ভাতের থালা মাটিতে উল্টে ফেলে দিয়ে বেরিয়ে গেল। আমার মেজাজ বিগড়েই ছিল। বাড়ি ফিরে গিন্নির কাছে এইসব শুনে পুরো ছুটে গেলাম। লোকজন ডেকে বেটাকে বেদম মার দিয়ে সেদিনই গ্রাম থেকে তাড়িয়ে দিলাম। কিন্তু তখন কি আর ভেবেছিলাম যে এই লোকটাই সবটা শুনে রতিকান্ত দ্বন্দ্ব কেটে গেলেও তার মনে একটু বিষাদের রেখা দেখা গেল। লোকটার এই আক্রোশের কারণ এখন স্পষ্ট। সবটাই বুঝতে পেরেছিলাম, শুধু এই বিষয়টাতেই একটু খটকা লাগছিল। তুমি তো বুঝলে সবই, কিন্তু আমি তো কিছুই বুঝলাম না হে। তা কি হয়েছিল সবটা খুলে বলো তো। শোনো তবে। রতিকান্ত একবার মাধবের মুখের ওপর চোখ বুলিয়ে নিয়ে স্মিত গম্ভীর কণ্ঠে বলতে শুরু করে। সেদিন যখন আমি প্রথম এই গ্রামে এলাম, রবিবারই ছিল বোধহয়, গ্রামে ঢুকতেই কেমন একটা ছন্দহীন গতি আমার নজরে পড়ে। সাধারণত মানুষের বসতি রয়েছে যেই গ্রামে, রোজ সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ জ্বলে যেখানে, সেখানে এমন হওয়ার কথা নয়। তখন থেকেই একটা অমঙ্গলের আশঙ্কা আমার মনকে আচ্ছন্ন করে। রাস্তায় সেদিন একটা লোকের সাথে দেখা হয়েছিল। পরে অবশ্যই জেনেছিলাম ওই লোকটাই মতি। তো সে যাই হোক, পরদিন যখন বনের মধ্যেই মতির মৃতদেহ এরকম বিভৎসভাবে পাওয়া গেল, তারপর আবার হাড়ুর একইভাবে মারা যাওয়ার কথা শুনলাম, তখনই আমার মনে এই ধারণা বদ্ধমূল হলো যে এটা কোনো জন্তুর কাজ নয়, নিশ্চয়ই কোনো অশুভ শক্তির কাজ। কিন্তু তখনও পুরোটা বুঝতে পারিনি। এদিকে একের পর এক মৃত্যু হতেই থাকে। ঘটনাগুলোর সাথে কোথাও একটা মিল পাচ্ছিলাম বটে, কিছু একটা মনে পড়ছিল, আবার ঠিক মনেও পড়ছিল না। তারপর একদিন এখানেই বসেছিলাম, সামনের ওই পেয়ারা গাছটার দিকে চোখ যেতেই ব্যাপারটা আর একটু স্পষ্ট হলো আমার কাছে। গাছের ডালে একটা লাল সুতো বাঁধা ছিল,
আবার ওই সুতো বাঁধা ডালটা পচেও গেছিল কিছু একটা কারণে। জিনিসটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হুট করে সবটা আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। কি বুঝতে পারলে কিছু? কৌতূহল ঝিলিক মেরে যায় মাধবের চোখে। বহুদিন আগে এক কাপালিকের কাছে একটা বই দেখেছিলাম। বইতে লেখা ছিল একটা নিয়মের কথা। ব্যক্তিগত প্রতিশোধ পূরণের জন্য এক পিশাচ জাগানো হয়। এই পিশাচ দেখতে অনেকটা মাকড়সার মতো হয় বলে এর নাম বক্রাসুর। গাছের মধ্যে দিয়ে এই পিশাচকে প্রাণদান করা হয়, আর তারপর গাছের ডালগুলোকে মাকড়সার সুরের মতো আঁকিয়ে বাঁকিয়ে এর নিচে আসা প্রাণীকে শিকার করে পিশাচটা। বিশেষ এক তিথিতে কয়েকটা জিনিসের সহযোগে এক হোম করতে হয়, আর ওই হোম করে তৈরি হয় রক্তে ডোবানো মন্ত্রপুত এক সুতো, যা গাছের ডালে বেঁধে দিতে হয়। আর সেই গাছের মধ্যে দিয়েই পিশাচ নেমে আসে এখানে। গাছের ডালে সুতোটা দেখেই আমার সন্দেহ হয়েছিল। তারপর একে একে ব্যাপারগুলো মেলাতে শুরু করি। ভালো করে লক্ষ্য করলে দেখবে প্রথম দিকে মানুষগুলো জঙ্গলে গিয়ে মারা পড়ছিল। তারপর ব্যাপারটা একটু আঁচ করে মানুষ যখন বনে যাওয়া বন্ধ করে দিল, তখন ওই লোকটা রাতের অন্ধকারে এলাকায় ঢুকে গ্রামবাসীর বাড়ির আশেপাশের গাছগুলোয় পিশাচ নামানোর সুতো বাঁধতে শুরু করলো। আর কি, তখন মৃত্যু গ্রামের বাইরে নয়, গ্রামে এসেই হানা দিল। আরে বলো কি, আমার বাড়ির সামনের গাছেও? তাহলে তো আমিও। তাহলে আর বলছি কি? তারপর? তারপর আর কি, হিসেব করলাম মৃত্যুর শুরুর দিন। আমি জানতাম এই সাধনা শুরুর ঠিক এক পক্ষ পর আবার এই সাধনা সমাপ্ত করতে হয়। সেই দিন গাছ আশ্রয় করে বেঁচে থাকা পিশাচগুলো প্রাণ পায়, আর তারপর মুচকি একটা হাসি হেসে থেমে যায় রতিকান্ত। তাহলে তুমি বুঝলে কি করে যে লোকটা বনের মধ্যে আছে, আর সেখানে গেলেই বা কখন? বুঝলাম অনুমানে। সবাই ঘুমিয়ে পড়ার পর আমি বাড়ি থেকে বেরোই। গাছগুলির দিকে তাকাতে তাকাতে চলেছিলাম। বললে বিশ্বাস করবে না, প্রায় প্রতিটা গাছের ডালে এক একটা লাল লাল সুতো বাঁধা। লোকটা প্রথম সাধনায় অনেকগুলো সুতো তৈরি করেছিল, আর ওই এক পক্ষ ধরে বনের প্রতিটা গাছে বেঁধেছিল ওই সুতোগুলো। মানুষ যেদিক দিয়েই ঢুকুক, শিকার যাতে হাত ছাড়া না হয়। বনের ভেতর ঢোকার পরই একরকম গন্ধ আসে আমার নাকে। প্রথমটা বুঝতে না পারলেও একটু পরেই বুঝলাম গন্ধটা আর কিছুর নয়, মানুষের রক্তের। মানুষের রক্তের মধ্যে কোনো ক্ষার জাতীয় কিছু মেশালে এমন গন্ধ হয়। মনে মনে হিসেব মেলানোর চেষ্টা করতে লাগলাম। হাঁটতে হাঁটতে বনের মাঝে পৌঁছে গেছিলাম। সেখানে দেখি একটা লোক ধুনির পাশে বসে রয়েছে, আর তার আশেপাশে কী সব উপকরণ সাজানো। লোকটাকে কষে এক লাথি মারলাম। ভয় পেয়ে লোকটা প্রথমে পালিয়ে যায়, একটা গাছের আড়ালে গিয়ে লুকোয়। আমি ঠিক টের পেয়ে যাই, গাছটার নিচে গিয়ে একটা দেশলাই জেলে ধরি। কিন্তু এই জিনিসটা আমার জানা ছিল না। আরে কি জিনিস? এই পিশাচ মানুষ মারে ঠিকই, কিন্তু অন্ধকারে এরা হয়তো কাজ করে না, কিংবা অন্য কিছু। কারণ আমি যখন দেশলাই কাঠিটা জ্বালাই, তখনই বক্রাসুর সজাগ হয়। শেষ পর্যন্ত লোকটা নিজের পাতা জালে নিজেই ফেঁসে যায়। উফ, বলিহারি তোমার সাহস! সত্যি বুকের পাটা আছে তোমার, মানতে হবে। কিন্তু লোকটা এইসব শিখলো কোথায়? সলজ্জ হাসি হাসে রতিকান্ত। হ্যাঁ, এটা ঠিক। লোকটা কিন্তু কোনো কাপালিক, সাধক বা ওই গোছের কিছু ছিল না। আপনাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পর ও হয়তো কোথাও বিদ্যাটা শিখেছিল, আর আপনাদের গ্রামের ওপর রাগ তো ওর ছিলই। সেই ক্রোধের আগুন নেভাতেই ও গ্রামে এসে। কথাটা শেষ না করে চুপ করে যায় রতিকান্ত। মাধব আর কোনো কথা বলে না। রতিকান্তর মনের কোনো এক কোণায় বারবার একটা অপরাধবোধ জেগে উঠতে থাকে। কেন যেন তার বারবার মনে হয় লোকটা খারাপ ছিল না, তার এই সব কাজের কোনো না কোনো উদ্দেশ্য ছিল নিশ্চয়ই। নিজের ওপরও এবার একটু বেশ রাগ হয়। রেগে গেলে তার মাথা ঠিক থাকে না। তার উপর লোকটা ছিল বোবা, এটা ভেবেই এখন তার আরও খারাপ লাগতে থাকে। একটা নির্বাক লোককে, আর যাই হোক, তাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ অন্তত দেওয়া উচিত ছিল তার। অপরাধবোধে ভুগতে শুরু করে সে। তখনই মনের মধ্যে কেউ যেন বলে ওঠে,
ওই লোকটা এতকাল লোকের প্রাণ নিয়েছে, তাকে নিশ্চয়ই নিরপরাধ বলা চলে না, শাস্তি তার প্রাপ্য ছিল। আচমকাই একটা কণ্ঠস্বরে সম্বিত ফেরে রতিকান্তর। বাবু, একটু ভিক্ষা পাওয়া যাবে? অনেক দূর থেকে এসেছি। চোখ তুলে তাকায় সে। একটা লোক রোয়াকে এসে দাঁড়িয়েছে। লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগে তার। রাতের আবছায়া অন্ধকারে দেখা একটা মূর্তির কথা মনে পড়ে যায়। আড়ষ্ট জীবে কথা বলার বৃথা চেষ্টা করছে এই লোকটা। প্রবল বেগে হাত নেড়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সামনে দাঁড়ানো লোকটা রতিকান্তর দিকে তাকায়, সেই সাথে একটু হেসেও নেয় যেন। লোকটা চোখে ওই দৃষ্টি কেমন যেন অস্বাভাবিক লাগে তার। পায়রাগুলো হঠাৎ চুপ করে যায়। শুনছিলেন লেখক শ্রী মৃন্ময় দেবনাথের কলমে বকরা সুরের ছল। কিছুদিনের মধ্যেই আমরা আবার নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে। শুভরাত্রি।